দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু জামাতি এবং মৌলবাদীরা শোনে, হিন্দুরা শোনে না। Often we are looking for শত্রু। দিয়ে ভারতের বন্দরগুলোকে নজরে রাখা। বাবর ক্রুজ মিসাইল বের হয়ে গেছে বাংলাদেশে। দৌড়বি কিনা কত কর। আল্লাহ তোরে আরো বরকত দিক, আল্লাহ তোরে বরকত দিক। ডিসেম্বর মাস খেলা হবে। হে এভরিওয়ান, ডিসেম্বরে খেলা হোক আর নাই হোক, আজকের ভিডিওতে কিন্তু খেলা হবে, না মানে মজা হবে। তো কি অবস্থা সবার, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিমস রিভিউ। আজকের ভিডিওটা হবে বরাবরের মতোই অনেক বেশি মজার। সো লেটস স্টার্ট। মিমি চক্রবর্তী, এই যে মগাটা আবার আইসা পড়ছে। দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গান মিমি চক্রবর্তী চুপ। দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু জামাতি এবং মৌলবাদীরা শোনে, হিন্দুরা শোনে না। হিন্দুদের জন্য মিমি চক্রবর্তীর একটা শব্দ নেই। মিমি চক্রবর্তী কথা বলে না, এটা হচ্ছে তার অপরাধ। ভাগ্যিস বলে নাই মিমি জামাত ইসলামে যোগ দিছে। এই ছিল এক চুতিয়া, এর যে কোন হালা রিপোর্টার বানাইছে, ওরে পাইলে আমি সরাসরি পাবনা নিয়ে ভর্তি করতাম। ওর কাজ ছিল দিনের বেলায় মলম বিক্রি করা আর রাতের বেলায় হাওড়া স্টেশনে ডেন্ডি টানা, সেখান থেকে ধরে আইনা রিপোর্টার বানাই দিছে। এর থেকে ভালো কি আশা করা যায় বলেন। মৃত্যুদণ্ডের সাজা থেকে লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস পাওয়ায় আবারও রাতের ঘুম উড়ে গেল মোদী সরকারের। এমন সরকারের অভিযোগ, তিনি সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলতে চেয়েছিলেন। চীন আর পাকিস্তান মিলে ভারতকে যতটুকু নাকানি জবানি খাওয়াতে পারেনি তা ঘটিয়েছেন লুৎফুজ্জামান বাবর। তাই একসময় বাবরের নামে কেঁপে উঠত ভারত সরকার। করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু। এই বাংলাদেশের শত্রু একটু আইডেন্টিফাইড না, উই আর often we are looking for শত্রু। কিং বাবর ইজ ব্যাক। ফাইনালি 10 ট্র্যাকের মাস্টারমাইন্ড বের হয়ে গেছে। এখন বলেন চট্টগ্রাম কার কার লাগবে। পাশাপাশি শাহিন এক ব্যালিস্টিক মিসাইল দিয়ে ভারতের বড় বড় শহরগুলিকে নজরে আনার পরিকল্পনা করেছিল বাংলাদেশ। সেই সঙ্গে বাবর ক্রুজ মিসাইল দিয়ে ভারতের বন্দরগুলোকে নজরে রাখা। বাবর ক্রুজ মিসাইল বের হয়ে গেছে বাংলাদেশে। পরিকল্পনাও করেছিল ইউনুসের নেতৃত্বাধীন সরকার বলে সূত্রের খবর। ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে যেটা মূল ব্যাপার বলা হচ্ছে শাহিন এক, যেটা 2000 থেকে 2500 পর্যন্ত পাকিস্তান ধরে বাংলাদেশকে যার নাগালে থাকবে। দেখছেন বাবর বের হইতে না হইতেই ইন্ডিয়ার মিডিয়াতে লাফালাফি শুরু হয়ে গেছে। যদিও নিউজগুলো সব মিথ্যা, তাও শুনতে মজা লাগে। ব্রাহ্মণবাড়িয়া লাগবে না দাদারা? কুমিল্লা চাই, চট্টগ্রাম চাই, খুলনা চাই, নোয়াখালীও চাই। বলতেছিলাম কি দাদারা, ব্রাহ্মণবাড়িয়া লাগবে না? না মানে নিবেনি যেহেতু একটু বেশিই নেন। তবে ভাই আমার কথা হচ্ছে, পালিয়ে যাওয়া মেয়ের জন্য যে এত এত যৌতুক দিতে হবে, এইটা তো আগে জানতাম না। জানলে মেয়েরে ফালাইতে দিতাম না। আল্লাহ তোরে আরো বরকত দিক, আল্লাহ তোরে বরকত দিক। ওয়েট ওয়েট ওয়েট, লাইফে আর কত প্রেম আইবে? না মানে একটা মানুষের জীবন আর কত প্রেম আইতে পারে? কয়দিন আগে না ডাবল টাইমিং করতে গিয়ে চট্টগ্রাম খাইলো, শুক্রে 8 দিন হইতে না হইতেই নতুন কালেকশন জোগাড় করে ফেলছে। ভাই এরা হচ্ছে শহরের সেই লোকাল বাস, যে গাড়ির ভাড়া কম, এ গাড়ির যাত্রী যে কেউ হতে পারে। আহা, টিকটকের নেখা আফা, ওপসিট চকলেট আফা চেটে চেটে চকলেট খাইয়েছে। এখন আবার চকলেট খাইতে খাইতে পেট ফুলে না যায়, দেখেন। রিল ভিএস রিয়েল, একটু অপেক্ষা করুন অরিজিনালটা দেখার জন্য। অরিজিনাল ভিএস এডিট। এক রাত 100, আল্লাহ। ঠিক আছে, লোকাল বাসের প্রাইস 100 বলছে, কম বলে নাই, অনেক বলছে। ফ্রাইডে, সপ্তাহের বাকি দিনগুলো। এভরিথিং ফর ভিউজ। ঠিক আছে, কথা আছে না, ওয়ান্সে চুতিয়া হলের চুতিয়া। কুত্তাল্লার যেমন জীবনে সোজা হয় না, ঠিক তেমনই টিকটকের নামক প্রাণীগুলো জীবনেও ভালো হইবে না। শেষ করলাম, আমি নামাজ পড়ে বসলাম। তো সবার জন্য জান্নাত থেকে নাইম আসা ফেরেশতা, পার্ট টাইম ইমানদার, ফুল টাইম টিকটকার। আমার জন্য সবাই দোয়া করবেন।
যেন এই পবিত্র রমজান আমি প্রতিটা রোজাই সবাই দোয়া করবেন যেন আগামীতে নটি আমেরিকা হতে পারে। ভালো মতো সুস্থভাবে থাকতে পারি, ভালো মতো পালন করতে পারি প্রতিটা রোজায়, আর প্রতিটা রোজা যেন আমি রাখতে পারি। বা এই টিকটকার গুলো রমজান মাস আসলেই এক একটা ধর্ম ব্যবসায়ী হয়ে যায়। এরা জাস্ট ভিউসের জন্য পাক্কা ইমানদার বান্দা হইতেও দেরি লাগে না, আবার নটি আমেরিকায় রূপ নিতেও একটুও দেরি লাগে না। ইন রিয়েল এই যে টিকটকাররা হচ্ছে বহুরূপী প্রাণী, গিরগিটির মতো একটু পর পর রং বদলায়। এদের ফেস দেখা বোঝা যায় না কখনো কোনটা আসল কোনটা রিয়েল। সব শেষ, ধরবি না? ধরবি কিনা ক, তুই ক। জ্বর ফাটাইলাম, ধর ফাটাইলাম, বলছি আমি আর কোনোদিন এইগুলো হাসতেছি, কোনোদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না। আমি কোনো বয়ফ্রেন্ড টানাটানি করবো না। আর হইলো কোনো আর কি এই যে ফ্রেন্ড সার্কেল কারো বয়ফ্রেন্ডের লগে কোনোদিন কথাই কমু না। আচ্ছা, ফ্রেন্ড সার্কেলের কোনো বয়ফ্রেন্ডের সাথে কারোর সাথে কথাই কম না, এইটা একটু বেশি হয়ে গেছে। এক কথা ঠিক আছে, আমি তো খাই। যাই হোক, তোর মাফ করে দিছি, আর কোনোদিন এডি করিস না, বুঝছস? মাফ চাইছস, ঠিক আছে? আর কোনোদিন এডি করিস না। আর কারো বয়ফ্রেন্ডে টানাটানি করবি? আর কারো বয়ফ্রেন্ডে কক্সে যাবি? আর যাইবানি আরেক বিড়ির বয়ফ্রেন্ড নিয়ে কক্সবাজার। যাই হোক, অন্যায় তো এই মাইয়া একলা করে নাই, করলো ওই ফলোই করছে। এখন পারলে তোমার বয়ফ্রেন্ডে কয়েকটা থাপ্পড় দিয়ে সেই ভিডিওটা আপলোড করো না, মানে বিচার তো সবার সমান হওয়া উচিত, তাই না? সাথে ভিডিওটা আপলোড করলে নেক্সট ভিডিওতে আমরা আরেকটা টপিকও পেয়ে যাবো। আমি আগে টিকটক করতাম। মীর জাফর, আসিফ নজরুল, সেম বাট ডিফারেন্ট, দুইটা এক গোয়ালের গরু। টিকটক সাইডে এক কাম করি, আমি যে আইডি টিকটক করতাম এই আইডিতে আমার বড় ভাই টিকটক করবে, আপনারা বেশি করে ওকে সাপোর্ট করবেন। সবাই বড় ভাইকে সাপোর্ট করবেন। কাছে অনুরোধ, প্লিজ সত্য জানার চেষ্টা করেন। এই মিথ্যা অত্যাচার, নিপীড়ন, দোষারোপ এগুলি হচ্ছে পরাজিত ফ্যাসিস্ট যে শক্তি আছে তার অস্ত্র ছিল। সেই অস্ত্র আমি কেন বহন করব? আমার অস্ত্র থাকবে সত্য, ঐক্য। হ্যাঁ, সবাই সত্য জানার চেষ্টা করেন। সত্য বলতে গিয়ে গলা শুকিয়ে গেছে। এখন আবার কেউ সত্য জানতে চাই ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখে ফেলেন না, তাহলে একটা কথাই বলবেন, নাটক কম করো প্রিয়, নাটক কম করো। বাঙালি এখন আর এতটা বকচুদ নাই। ভাই, আমি শুধু চিন্তা করতেছি পোলাফাইন বিয়ে করানোর বয়সে বাচ্চামো করতেছে, একটু শরমও লাগে না? বলছিলাম কি আন্টি, এইটা তো পাবলিক প্লেস, আপনার বেডরুম না, একটু তো লজ্জা রাখেন। একটু করে দেন। একটা বিষয় আমি খেয়াল করতেছি, শীত আসতে না আসতে কট খাওয়া ভিডিওর পরিমাণ সোশ্যাল মিডিয়ায় কিন্তু বাইরে যেতেছে দিন দিন। আসলে বাপ মা তো শীতের কষ্ট বোঝে না, তাই লাস্ট অপশন হিসেবে এটাই ওরা বাইসে নিতেছে। হাজবেন্ড মোটামুটি সব পারে, রান্না করতে পারে, সেলাই করতে পারে, ঘর পরিষ্কার করতে পারে, বাচ্চা পালতে পারে, ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করতে পারে, গাড়ির চাকা নষ্ট হয়ে গেলে সে গাড়ির চাকা খুলে সে চাকা লাগাতে পারে, এসি নষ্ট হয়ে গেলে সে এসি ঠিক করতে পারে, দরজার নব ঠিক নষ্ট হয়ে গেলে সেটা সে ঠিক করতে পারে, সে অনেক মজার রান্না করতে পারে, সে কাটাকুটি করতে পারে, সে ঘর ঝাড়ু দিতে পারে, আমাকে খুব ভালো টেক কেয়ার করতে পারে, সে আমার রাগ ভাঙাতে পারে। ওভারঅল আমার কাছে মনে হয় যে ওর মতন ও ধারের কাছে পৃথিবীতে কোনো মানুষ হইতে পারে না। তার হাজবেন্ড সব পারে, কিন্তু আগার তারে ঠিক করতে পারে না। সব পেরেও ব্যর্থ হাজবেন্ড। এমন একটি চিঠি পাওয়া গেল সেই দান বাক্সে। সেখানে একজন স্ত্রী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন তিনি যেন আরো সুন্দর হন এবং পরকালে তার স্বামী যেন জান্নাতের কোনো হুর না পান। চিঠিতে লেখা রয়েছে, আল্লাহ তুমি আমাকে সারা জীবনের জন্য চিকন বানাইয়া দাও দয়া করে। আমি ও পাতিবাবু সারা জীবন একসাথে থাকতে চাই। আমাদের দুজনকে একসাথে রাখো। তার আগে আমার মৃত্যু দিও। আমাদের মধ্যে যেন কোনো শাকচুনি না আসে। জান্নাতেও যেন আমার পাতিবাবু কোনো হুর না পায়। আল্লাহ তুমি ঠাকুরমার ঝুলি কার্টুনে যেরকম পুকুর ছিল সেরকম জাদুর পুকুরের সন্ধান দাও, যাতে আমি ওই পুকুরে ডুব দিয়ে সুন্দর হতে পারি, মুখের দাগগুলো যায়, চুল বড় আর ঘন হয়, আর যাতে কম বয়স্ক লাগে সারা জীবন।
সবাই আমিন বলেন না কেন, আল্লাহ কবুল করুক। তবে একটা বিষয়, তার চাহিদা সে যেন তার হাজবেন্ডের আগে মারা যায়। এখন আমার কথা হচ্ছে, সে মারা গেলে হাজবেন্ড যদি অন্য বেডিরে বিয়ে করে, না মানে এইটাও তো লেখা উচিত ছিল যে হাজবেন্ড যেন আর কোনো মেয়ে না পায়, হয়তো এটা ভুলে গেছিল। গাইস, ইনি হচ্ছে ভারতীয় একজন সাংবাদিক। এই ভিডিওটা পুরোটা একটু মন দিয়ে দেখুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে, এর কারণটা কি? না, আমার প্রথম সারির নিউজ চ্যানেল বা নিউজ পেপারে গত দুদিন আগেও পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বাংলাদেশে। তো সেখানে যদি হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তার একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বা তার উপর একটা আক্রমণের সম্ভাবনা রয়েছে, সেই জন্য ভারত হয়তো আগলে রাখছে। আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার? আপনার ইন্টারেস্টটা কি? আমি এটা বুঝতে পারছি না। শেখ হাসিনা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল, সে কারণে একটা, তার মানে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে। এটা মানবিকতার দিক থেকে হয়তো। আপনি যখন শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালালো, তখন রিয়া গোপ বলে একটা 7 বছর বয়সী হিন্দু মেয়েকে স্নাইপার গুলি করে মারলো, তখন 1.5 সহস্রাধিক মানুষকে এই শেখ হাসিনা নামক মহিলা 20 দিনের মধ্যে গুলি করে মারলেন। না, এখানে একটু মিস্টেক আছে, 1.5 শতাধিক না, 1,500। তখন কি মানবিকতা কোথায় ছিল? তখন সে মানবিকতা কোথায় ছিল? এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। তার বিচার বাংলাদেশের মানুষ করবেন কি করবেন না অন্য ব্যাপার, কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন ভৃত্য, দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন ভৃত্য বিপাকে পড়েছে, তখন তাকে নিরাপত্তা দেওয়ার, আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয়। শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন। এবং আবারও বলছি, শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে, সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের তো এই আগ বাড়িয়ে এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই। পৃথিবীর কোনো দেশ এই ভদ্রমহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না। ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি। আমি কর্মসূত্রে লন্ডনে থাকি অনেকটা সময়। লন্ডনের 4 জন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্দিকী। সেই ইউকে সরকার সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না। তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব? বাংলাদেশের মানুষের আমাদের তো কোনো প্রয়োজন নেই। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারই আসুক, ডান বাম মধ্যম যাই আসুক, আমরা তাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ করব। আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল, তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত। যদি আমরা এই পক্ষপাত না করি, তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে। শেষ একটি বিষয়, যে বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং ভারতীয় মিডিয়ার ভূমিকা, আপনি একজন সাংবাদিক হিসেবে কিভাবে? আমার বলার অপেক্ষা রাখে না ভাই। এটা নিয়ে তো আমি একটু আগেই তো বললাম যে বিবিসি, ডয়েচে ভেলের মতো মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, তারা নিউজ করেছে, যেটা একজন সংবাদকর্মী হিসেবে খুব লজ্জার। কারণ আমিও একটা সময় পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে ছিলাম, যে চূড়ান্ত অপতথ্য, মিস ইনফরমেশন, ফেক নিউজ প্রচার করা হয়েছে। এই লিঙ্ক আমি শেয়ার করতে পারি, আপনি আপনার দর্শকদেরকে চাইলে দেখাতে পারেন। এটা খুব দুঃখজনক। মানে এইরকম অ্যাকচুয়ালি এটা যেটা হয় যে মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হয়, সেইটা যেন আমরা না করি। ধন্যবাদ দাদা যুক্তিগত কথাগুলো তুলে ধরার জন্য। এটাই হচ্ছে প্রকৃত প্রতিবেশী। আমরা কখনো ইন্ডিয়াকে শত্রু মনে করি না, বাট মোদী সরকারকে আমরা চরমভাবে হেট করি। তারা শেখ হাসিনাকে ইউজ করে দীর্ঘ 16টা বছর আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে। তারপরে দেখছেন লাস্ট কয়েকদিনে প্রায় 1,500 মানুষকে হত্যা করছে। এখন আমাদের দেশটাকেই শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। আমার মনে হয় পৃথিবীতে ভারতই একমাত্র দেশ যার আশেপাশে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাত, বিভিন্ন দেশ রয়েছে, কিন্তু কোনো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নেই তাদের। যাই হোক, আমি চাই তাদের এই নিম্ন মানসিকতা দূর হোক, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করার সুবুদ্ধি হোক, সুবুদ্ধি হোক, সুবুদ্ধি হোক।